প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই আপনিও চিন্তিত। ঠিক একইভাবে রাজধানীবাসী সহ দেশের সাধারণ মানুষ চিন্তিত এই বর্তমান পরিস্থিতি নিয়ে। কারণ 5ই আগস্টের আগে আইন শৃঙ্খলা এক ধরনের ছিল এবং এই 5ই আগস্টের পর অর্থাৎ জুলাই বিপ্লবের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অন্যরকম অবনতি হয়েছে। সেসব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীও অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তাদের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে সর্বমহলে। আসলেই কি তারা যোগ্যতার সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারছেন, নাকি অন্য কোনো দুর্বলতা আছে? এসব সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সাবেক একজন সেনা কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষকের সাথে। চলুন তিনি কি বলছেন, কি ভাবছেন সেটাই শুনে আসি। এই সরকার ক্ষমতায় এসছে ডক্টর ইউনূস সরকার আফটার দি জুলাই রেভলিউশন। আজকে 5 মাস অতিবাহিত হচ্ছে, অগাস্ট টু জানুয়ারি, আজকে 5 মাস অতিবাহিত হচ্ছে। বাট আনফর্চুনেটলি আমরা দেখেছি এই 5 মাসে 70-72টা বিভিন্ন কু অ্যাটেম্প্ট হয়েছে, আনসার কু হয়েছে, আনসার বিদ্রোহ হয়েছে। কিছুদিন আগে দেখলাম যে সচিবালয়ে আগুন ধরেছে, এবং সচিবালয়ে আগুন ধরার আগে যেটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে আমলারা রাষ্ট্রের বিরুদ্ধে কাইন্ড অফ বিদ্রোহ ঘোষণা করেছে। দিস ইজ ভেরি ব্যাড। এবং এই পুলিশ যারা নাকি মানুষ মেরেছে, এই পুলিশ যারা নাকি বেতনের টাকা ডিপিএস করত এবং উপরি ইনকাম দিয়ে চলতো, এই পুলিশ যারা নাকি রাজনৈতিক দলের দলদাস পুলিশ হয়েছে, পুলিশ লীগ বলেছে মানুষকে, এই পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা আপনি কিভাবে উন্নতি করার আশা করেন? জনগণের সাথে কনফ্রন্ট করছে কারা? বর্ডার গার্ডস বাংলাদেশ। জনগণের সাথে কনফ্রন্ট করতে হচ্ছে কাদের? সেনাবাহিনীর। তা আমরা তো কনফ্রন্ট করতে চাই না। আমরা 1990-তে রিফিউজ করেছি জয়াল এরশাদের ইয়াতে। জয়াল নুরুদ্দিন ছিলেন তখন সেনা প্রধান। 2024-এ আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উনি রিফিউজ করেছেন, বিকজ 3 অগাস্ট উনি যখন সমস্ত গ্যারিসনের সৈনিক অফিসারদের সাথে কথা বলেছিলেন থ্রু ভিডিও টেলিকনফারেন্সিং, সবাই বলেছে যে উই উইল নট ওপেন ফায়ার এগেনস্ট জনগণ। আপনাকে কেন আমি গুলি করব? আপনি তো আমার শত্রু না। এবং রাষ্ট্রের ব্যর্থতা যে রাষ্ট্র আমাকে আপনাকে গুলি করতে বাধ্য করছে। আদাবর থানা আমি দেখি রাত 11টার পরে কলাপসিবল গেট বন্ধ। দিস ইজ আনহার্ড। ছাত্ররা পড়ালেখা বাদ দিয়ে কি রাষ্ট্র পাহারা দিবে? সেনাবাহিনী তার কোর কর্তব্য বাদ দিয়ে কি রাষ্ট্র পাহারা দিবে? বর্ডার অরক্ষিত করে কি বিডিআর রাষ্ট্রের এই পুলিশিং করবে? তো এই পুলিশকে যদি সংস্কার করতে হয়, খুব ইজি সংস্কার করা। আমি বিনয়ের সাথে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, উনি আমাদের লোক, জেনারেল জাহাঙ্গীর, আসিফ নজরুল সাহেবকে বলছি, যারা উনি আইনের লোক, এবং বিনয়ের সাথে আমাদের খুব প্রিয় একজন মানুষ ডক্টর ইউনূস স্যারকে বলছি, স্যার পুলিশ রিফর্ম করতে যদি ওনারা না পারে, স্যার আমরা আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছি। আর্মিতে বিডিআরে যারা রিটায়ার্ড সোলজার আছে, যারা এখনও বয়স ফিট আছে, অফিসার আছে, অনেক অফিসার আছে, ওদেরকে 2 বছরের ডেপুটেশনে নিয়ে আসেন পুলিশে, 2 বছর অনলি। কারণ এই 2 বছরের মধ্যে নতুন পুলিশ রিক্রুট করেন, ওরা ট্রেন্ড হয়ে আসুক, ওরিয়েন্টেশন হোক 1-2 মাস, সেনাবাহিনী আসতে ফেজ আউট হয়ে যাক। একজন পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, দেখেন একটা মরছে, ভিডিওটা মনে নাই? তা 5ই আগস্টের আগে ছিল ওই অবস্থা। 5ই আগস্টের আগে ছিল পুলিশ র্যান্ডামলি মানুষ মেরেছে। এপিসির থেকে লাশটা ফেলে দেওয়ার দৃশ্য মনে নাই? 5ই আগস্টের আগে মনে নেই যাত্রাবাড়ির নিচে কিভাবে ফ্লাইওভারের নিচে মরেছে কিনা বারবার গুলি করে? মনে নেই? সো দ্যাট ইজ 5ই আগস্টের আগে। 5ই আগস্টের থেকে 8ই আগস্ট দেশে কিন্তু সরকার ছিল না। 3 দিন সরকারবিহীন অবস্থায় আবার ঘুরে ফিরে জেনারেল ওয়াকার এবং তার দল, সেনাবাহিনী কিন্তু জনগণকে নিয়ে, আমার কথাটা খেয়াল করবেন, জনগণকে নিয়ে রাষ্ট্র পাহারা দিয়েছে। ছাত্ররা ট্রাফিকিং করেছে, পাড়া মহল্লায় সচেতন মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, ডাকাতি, সাপোর্ট লাগলে সেনাবাহিনীর টহল দলকে ডেকেছে। তো এরপরে যখন
পুলিশের আইজি চেঞ্জ হলো, পুলিশে প্রথমে জয়েন করতে চায় নাই পুলিশ, তারপরে পুলিশকে জয়েন করানো হলো, তারপরে 5 মাস পরেও যদি আজকে ঢাকার বাইরে আমরা শুনি চকরিয়া থানায় একটা 15 বছরের মেয়েকে রেপ করে। আমি তো ছাত্রদের সাথে মিশি, কাজ করি, চিটাগাংয়ের ছাত্র বলেন, ঢাকার ছাত্র বলেন, আমাকে ওরা জিজ্ঞেস করেছে, ভাইয়া 15 বছরের একটা মেয়েকে রেপ করেছে, 8 জন আসামি, পুলিশ চকরিয়া থানার ওসি ওদেরকে মামলা নিচ্ছে না। আজকে যদি এরকম হয়, আমাকে শুনতে হয় আমাদেরকে যে কোনো থানা আবার আয়নাঘর করেছে, এটা খুবই খারাপ। এবং এই পুলিশকে ইনঅ্যাক্টিভ করার পিছনে কারা, এটা আপনারা সবাই জানেন, এটা এই রাষ্ট্র বাংলাদেশ সবাই জানে কেন ইনঅ্যাক্টিভ হচ্ছে, কারা এটার পিছনে ষড়যন্ত্র করছে। এবং এইটুক মনে রাখতে হবে, বাংলাদেশকে অকার্যকর করার জন্য এই ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করার পিছনে যারা কুশীলব, তারা কাদের পারপাস সার্ভ করছে, এটা বাংলাদেশের জনগণ, মানুষ সবাই বুঝে। সো এখন সময় এসেছে, এই আমাদের ডক্টর ইউনূস সরকারের কাছে রিকোয়েস্ট, আপনারা আরেকটু শক্ত হন। আপনারা কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসছেন, আপনাদের ভয় কোথায়? ছাত্র জনতা সিপাহীরা মিলেই তো আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এটা ম্যান্ডেট, পিপলস ম্যান্ডেট। তা আপনারা কেন শক্ত হবেন না? কেন ষড়যন্ত্রকারীদেরকে বারবার প্রশাসনে রদবদল হচ্ছে? তার মানে কি ইউ আর ফেইলিং। আপনারা বলেছেন ডক্টর ইউনূস স্যার, আপনি বলেছেন যে সমালোচনা করতে, আমরা সমালোচনা করি, আমরা আপনাদেরকে ভালোবাসি, কিন্তু রাষ্ট্রের আনসারফেস যেসব প্রশাসনিক কর্মকর্তা আছে, সারফেসদেরকে আমরা সবাই চিনি। দেখেন আয়নাঘরের কথা ওঠে, আমি মিডিয়াকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা সত্য বলতে ভয় পান কেন? এখন তো আর ডিজিএফআইয়ের আয়নাঘর নাই। আর ডিজিএফআইয়ের আয়নাঘরের যারা কুশীলব ছিল, যারা অতি উৎসাহী হয়ে মানুষ মেরেছে, আমি যদি মেরে থাকি আমি আমার ফাঁসি চাই। আমি যদি অন্যায় করে থাকি, ঘুষ খেয়ে থাকি, দুর্নীতি করে থাকি, আমি আমার বিচার চাই। ওই আমলাদের একটা বিচার তো হয় না। দ্য সিস্টেম ইজ পাইরেটেড, করাপ্টেড, প্রত্যেকটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে। এখন সামনে নির্বাচন, নতুন নির্বাচিত সরকার আসবে, এইভাবে তো সারা জীবন চলবে না। তো নির্বাচিত সরকার এসে কি পাবে? আগের অবস্থা, আগের ফ্যাসিস্টকে আমরা আবার ওয়েলকাম করব? একটা হজবরল স্টেটের মধ্যে আমরা কেন বাস করব? আর আওয়ামী লীগ সরকারের সময় যারা নাকি লাল্লু পাঞ্জু মন্ত্রী হয়েছে, যারা কোনো এক্সপিরিয়েন্স নেই মন্ত্রী হয়েছে, ওই মন্ত্রণালয় চালাতো সচিব মহোদয়রা। মহোদয়, মাননীয় মহোদয়, এই কালচারের মধ্যে আমরা হোয়াট ইজ দিস? এতে ব্রিটিশরাও এত অটোক্রেটিক ছিল না। আমরা এতই চাকর হয়ে গেছি এই বাংলাদেশ, এতগুলি লাশ গেল, তারপরেও হুঁশ হয় না বাংলাদেশের। এটা কি ফাইজলামি রাষ্ট্র? এই অবস্থা চলতে দেওয়া যায় না। এটা আবেগের কথা না, বাস্তবতা এটা। এবং এই বাস্তবতা যদি আমরা না মানি, বাংলাদেশের জনগণের আবার প্রস্তুত হওয়া উচিত। 2000 মরবে, এবার 22,000 না, এবার 66,000 পঙ্গু হবে। আমি চাই আমার সন্তানরা এই দেশে থাকুক, বিদেশে বেড়াতে যাবে। আমি চাই আমার সন্তান ভালো শিক্ষা পাবে, আমি চাই আমার সন্তান ভালো চিকিৎসা পাবে, তার নাগরিক অধিকার, যেটা মৌলিক অধিকার, এগুলি পায়। 53 বছর পরে একটা সুযোগ এসেছে। একটা কথা আছে যে কোনো স্বাধীন রাষ্ট্রের 50 বছর পরে রাষ্ট্রের একটা মেরামতের, রিপেয়ারের সুযোগ আসে। আপনারা হিস্ট্রি দেখেন, এরকম আসে। বাংলাদেশের এসছে, আমরা কি এই সুযোগটা নিতে পারছি? আমরা কি বুঝি সুযোগটা কি? আমরা কি বুঝি 2000 রক্তের দাম? নির্বাচনের আগে বেসিক কয়েকটা জিনিস করে দিতে হবে, আইনগুলি ঠিক করে দিতে হবে, যাতে আবার ফ্যাসিজম বাংলাদেশে কখনোই না আসে। নাম্বার 1। নাম্বার 2, পুলিশকে ঠিক জনবান্ধব পুলিশ করে দিতে হবে। এই একটা সুযোগ পুলিশকে ঠিক করার, মানুষের পুলিশ করার। আর যদি পুলিশকে ব্রিটিশ আমলের ওই পুলিশ লিভ অন লাইন, এই তাল্লুক তোমার, এই তাল্লুক থেকে তুমি যা পারো খাও, ওই মেন্টালিটির পুলিশ যদি রাখেন, বাংলাদেশ এরকমই থাকবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য এটা ভালো হবে না। আরেকটা জিনিস, নাম্বার 3, পলিটিক্যাল পার্টিগুলির কাছে আমার একটা রিকোয়েস্ট। দেখেন, আপনারা একটু নিজেরা আত্মসমালোচনা করেন। 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট রেজিমে আপনারা এতগুলি পয়েন্ট পেয়েছিলেন সরকারকে ফেলে দেওয়ার,
অনেক লেজিটিমেট পয়েন্ট পেয়েছিলেন। একটা পয়েন্টে আপনারা মানুষকে রাস্তায় নামাতে পেরেছেন, যেমন ছাত্ররা কেমনে কেমনে করে ফেললো। কারণ আমার ছেলে যখন আন্দোলনে গেছে, আমি ওকে আর আটকাতে পারিনি, একটা 18-20 বছরের ছেলেকে। আমি ওর সাথে আন্দোলনে, ওর নিরাপত্তার সাথে গিয়ে দেখি, আমার মনেও তো ক্ষোভ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আয়নাঘর, গুম, মাস্তানি, চাঁদাবাজি, ব্যাংক লুট, স্বৈরতন্ত্র, কথা বলার স্বাধীনতা নাই, চোখরাঙানি, তেলবাজি। এই কালচার থেকে বেরোতে হবে না? আবার এই কালচারে চলে আসবো? সো পলিটিক্যাল পার্টির আপনারা দেখেন, ছাত্ররা কেন পারলো, আপনারা পারেন নাই। কারণ আওয়ামী লীগ তো অস্বীকার করতে পারবে না যে ওরা নির্বাচন ব্যবস্থাকে তেশ মেরে দিছে, একদম শেষ করে দিছে। আওয়ামী লীগ তো অস্বীকার করতে পারবে না ওরা গুমখুম করেছে। আওয়ামী লীগ তো অস্বীকার করতে পারবে না ওরা ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংকে টাকা নেই আজকে। আওয়ামী লীগ তো অস্বীকার করতে পারবে না 300 এমপির বিলাসবহুল জীবন। আওয়ামী লীগ তো অস্বীকার করতে পারবে না একটা পরিবারের 22 জন এমপি, আল্লাহর অশেষ রহমতে 22 জনই পালায় গেছে আর বাকিগুলিরে রেখে। দিস ইজ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে জনগণ ঠিক করুক নির্বাচনে আসতে দিবে কি দিবে না। আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা দর্শককে, আপনারা 5ই অগাস্টের, জুনের থেকে 5ই অগাস্ট পর্যন্ত ভিডিও ফুটেজগুলো আবার দেখেন। কারণ আমরা খুব ভোলা জাতি, আমরা খুব আবেগপ্রবণ জাতি, আমরা ভুলে যাই, খুব শর্ট সাইটেড। আমরা ভুলে যাই যে পাখির মতো গুলি করেছে। এমন সিস্টেম করেন যে সরকার আদেশ দেওয়ার ধৃষ্টতা না রাখে, এমন পুলিশ করেন যে এনাফ যে জনগণের সাথে কমব্যাট করার জন্য। জনগণকে কেন পিটাতে হবে? এটা ব্রিটিশরা পিটাতো কেন? সিস্টেমটা এরকম যে কনফ্রন্ট করতে হবে জনগণ, বিকজ ইউ হ্যাভ ফেইলড, ল অ্যান্ড অর্ডার হ্যাজ ফেইলড, এখনো ফেইল করতেছে। এই যে একটা সুযোগ এসছে, এটাকে রেপ করে যদি সরি বলা হয় যে সরি আমরা পারিনি, এটা যাদের বোঝার তারা বুঝে নেন। আমরা বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আপনারা এইটুক করে দেন, পুলিশ সংস্কার করে দেন। আর পুলিশ সংস্কারের জন্য যেসব মন্ত্রণালয়, যেসব উপদেষ্টারা দায়িত্ববান আছেন, আপনারা যদি না পারেন, স্যার প্লিজ স্টেপ ডাউন, প্লিজ রিজাইন, প্লিজ স্টার্ট দিস কালচার অফ রিজাইন। আমি পারিনি, সরি বাংলাদেশ, আমরা আপনাদেরকে স্যালুট দিব সারা জীবন। দর্শক, শুনছিলেন রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি, যা কিনা খুবই উদ্বেগের। রাতে দিনে এমনকি প্রকাশ্যে এ ধরনের অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাই করা হচ্ছে, জানিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চিন্তিত। তবে একই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, যে ঢাকা নয়, ঢাকার বাইরে অর্থাৎ সীমান্ত অঞ্চলেও নানা ঘটনা ঘটছে, যাও উদ্বেগের পরিস্থিতি তৈরি করছে। সেটাই আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ছোট্ট একটা বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। দর্শক, শুনছিলেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বা রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য। কিন্তু একই সাথে দেশের সীমান্ত অঞ্চল নিয়েও নতুন উদ্বেগের তৈরি হয়েছে। বেশ কিছু ঘটনা ঘটেছে 5ই আগস্টের পর, অর্থাৎ গত 3 থেকে 4 মাসে। দেশের বড় একটি সীমান্ত অংশ আমাদের পার্শ্ববর্তী বড় একটি রাষ্ট্র ভারতের সাথে, এমনকি আরেকটি অংশ মিয়ানমারের সাথে। ঠিক দুদিকেই বিভিন্ন অংশে নানা রকম বিষয় আজকে ঘটছে, নানা রকম ঘটনা ঘটছে, যা কিনা যথেষ্ট উদ্বেগের। সেটা নিয়ে কী ভাবছেন, কি করার দরকার, সেসব নিয়ে কাজ করেছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। আমরা তার কাছে যাচ্ছি, কি বলছেন তিনি আর কি দেখে এসেছেন তিনি। এখনকার যে পরিস্থিতি আর এখন থেকে 5 মাস আগের যে পরিস্থিতি, ওটা পুরোটাই একেবারেই ডিফারেন্ট বা একেবারেই পৃথক। কারণ আগে একটা ওয়েতে চলতো, বা একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে অথবা একটা সামগ্রিক একটা প্রস্তুতি নিয়ে বা কোনো একটা বিষয়কে লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা সেটি সাজাতো, এবং তাদের যে চেইন অফ কমান্ড ছিল সেটি এক ধরনের চলছিল অনেক বছর ধরে, বছর পর বছর ধরে সেটি চলে আসছিল। সেটি একটি প্রেক্ষাপট।
আর 5 তারিখের পরে আসলে এই চেন অফ কমান্ডে একেবারে ভেঙে গেছে। কারণ আপনারা জানেন নিশ্চয়ই যে এই আইনশৃঙ্খলা বাহিনী যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর সবচেয়ে মূল চালিকা শক্তি হচ্ছে চেইন অফ কমান্ড, অর্থাৎ ঊর্ধ্বতনের আদেশ অধস্তনরা পালন করা বা ঊর্ধ্বতনরা কী আদেশ করছেন সেটি কিভাবে অধস্তনরা পালন করছেন সেটি আবার মনিটর করা। এই যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দীর্ঘদিন চলে আসছে, কিন্তু 5 তারিখের পরে সেটি একেবারে অনুপস্থিত। আর এই কারণে আমরা যেটি দেখেছি বিশেষ করে ঢাকা শহর, কারণ রাজধানী কেন্দ্রিক আসলে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি, পররাষ্ট্রনীতি সব কিছুই আমরা এক কেন্দ্রিক, অর্থাৎ আমরা এখন পর্যন্ত যেহেতু বিকেন্দ্রীকরণ করতে পারিনি কোনো কিছুরই, সেই কারণে কেন্দ্রীভূত হয়ে যায়, অর্থাৎ কেন্দ্রকে এই রাজধানীকে কেন্দ্র করেই পুরো দেশের সব কিছু পরিচালিত হয়। সেক্ষেত্রে আমরা যদি বলি, শুধুমাত্র রাজধানীতে যদি বলি, এই রাজধানীতে 5 আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি হয়েছে সেটি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত যেটি বললাম যে পুলিশের মধ্যে যে চেন অফ কমান্ড, কারণ অভ্যন্তরীণ নিরাপত্তার আমার সবচেয়ে বড় অনুষঙ্গ বা সবচেয়ে বড় সংস্থা পুলিশ। আপনি পুলিশকে বাদ দিয়ে কোনোভাবেই অন্য কোনো সংস্থা দিয়ে সাময়িক হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু সেটি দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ করা সম্ভব না, বা দীর্ঘমেয়াদী একটি রুলস অ্যান্ড রেজুলেশনে বা একটি নিয়মের মধ্যে আনা কোনোভাবে সম্ভব না। তো সেটা যদি করতে হয় তাহলে আসলে সব পক্ষকে মিলে এটি কাজ করতে হবে এবং সবার এক জায়গায় পৌঁছাতে হবে এই দৃষ্টিতে যে আমাকে যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক পুলিশকে শক্তিশালী করতে হবে। এর ফলে যেটি হবে, নাগরিকের ভোগান্তি বাড়বে, নাগরিকদের অনিরাপদ হয়ে উঠবে জীবন, এবং সামগ্রিকভাবে যদি রাজধানী অনিরাপদ হয়, পাশাপাশি জেলা, উপজেলা বা বিভাগীয় শহরগুলো রয়েছে সেগুলো অনিরাপদ হবে। সব কিছু মিলে পুরো দেশটি আসলে নাগরিকদের যে জীবনযাত্রার যে নিরাপত্তা সেটি বিঘ্নিত হবে। অনেক আগ থেকে যদি ইতিহাস পর্যালোচনা করেন এটি স্পষ্ট হবে যে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে দীর্ঘদিন বাঙালি জাতি আলোচনা করেছে বা দীর্ঘদিন এটির উপরে থেকেছে এমন রেকর্ড কিন্তু নেই। সুতরাং এই বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ সামগ্রিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতি যে কাউকে এখন দল, মত, পথ নির্বিশেষে যে কাউকে যদি বলা হয় যে আমাদের একটি চাওয়া সবারই, সেটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা উন্নতি হোক। 2025 সালটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সীমান্ত নিয়ে। বিশেষ করে আমি যদি বলি যে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত, বাংলাদেশের সাথে মিয়ানমারের 271 কিলোমিটার বা 70 কিলোমিটার যাই বলি না কেন, বা যদি মাইল হিসাব করি 168 বা 170 মাইলের মতো সীমানা আমাদের রয়েছে, সেই বান্দরবান থেকে শুরু করে কক্সবাজার হয়ে টেকনাফ এবং সেন্ট মার্টিন পর্যন্ত। এই সীমান্ত নিয়ে সবচেয়ে বড় ক্রাইসিসটা তৈরি হবে আমাদের এই 2025-এ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হবে। সেখানে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি বা নৌপথে বা সমুদ্রপথে আমাদের যে নিরাপত্তার বিষয় রয়েছে, নৌবাহিনী এবং কোস্টগার্ড, তাদের অনেকের ধারণা অনেকেই একমত যে আমাদের এই চ্যালেঞ্জটা উত্তরানো খুব কঠিন হবে। একটি কারণে, সেটি হচ্ছে মিয়ানমারের যে জাতিগত দ্বন্দ্ব, তাদের যে অভ্যন্তরীণ সমস্যা, সেই সমস্যাটি হচ্ছে আরাকানিজদের সাথে বামার বা অন্য জাতি গোষ্ঠী যারা রয়েছেন মিয়ানমারের, তাদের সমস্যা ছিল শুধুমাত্র জাতিগত সমস্যা। এই জাতিগত সমস্যাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাত বা ভৌগোলিক অবস্থানগত যে সংঘাত, সেটির কারণে তারা একটা স্বাধীন রাষ্ট্র চায়, স্বাধীনভাবে চলতে চায়, সেটি একটি বিষয়। কিন্তু আরাকানের সাথে অন্য একটি সমস্যা রয়েছে রোহিঙ্গাদের, সেটি একেবারেই ধর্মীয়। আরাকানিজ বলি বা এখন যেহেতু আরাকানের পুরো একটি অংশ সিতোয়াইকে বাদ দিলে, অর্থাৎ একটি যাদের শহর রয়েছে, 17টি শহরের মধ্যে 14 থেকে 15টি শহর এরই মধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে 271 কিলোমিটার যে সীমানা রয়েছে, সেই সীমানার পুরোটাই আরাকান আর্মির দখলে। তাহলে মিয়ানমারের অংশের পুরোটাই যদি আরাকান আর্মির দখলে থাকে, তাহলে আমাদের তো প্রতিবেশী বদলে গেছে। আমাদের আগে প্রতিবেশী ছিল মিয়ানমার, কিন্তু আমাদের এখন প্রতিবেশী হচ্ছে আরাকান আর্মি। সুতরাং এই নতুন প্রতিবেশীর সাথে আমরা কিভাবে ডিল করব বা কিভাবে আমাদের আচরণ হবে, তাদের সাথে আমাদের সমঝোতাগুলো কোন কোন জায়গায় হবে, বা তাদের সাথে আমাদের যদি দাবি দেওয়া থাকে সেগুলো আমরা কীভাবে পূরণ করব। আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, রোহিঙ্গা সমস্যা। আমরা এমনিতেই 2017 সালে যখন রোহিঙ্গা আগমন শুরু করে, তখন নাম মানবতার খাতিরে বলি বা যেভাবেই বলি, আমরা 5 থেকে 7 লাখ রোহিঙ্গাকে আমরা জায়গা দিয়েছিলাম, এবং সেটি তার আগে সেই 90 দশক 80 দশকে যখন যারা এসেছিল তারা কিন্তু কেউই ফেরত যায়নি। এই যে বিশাল একটা জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর সাথে আরও যে 4 থেকে 5 লাখ রোহিঙ্গা এখন পর্যন্ত মিয়ানমার বা আরাকানে রয়েছে, সে আরাকান থেকে বাংলাদেশে আসতে বাধ্য হয় এবং কয়েকদিনের মধ্যে তারা চলে আসবে। এরই মধ্যে
আমাদের কাছে যতটুকু খবর আছে এরই মধ্যে গত 6 মাস অন্তত 1 থেকে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এর মধ্যে প্রবেশ করেছে। সুতরাং জাতিগত দ্বন্দ্ব হোক, বৈষয়িক সম্পত্তিগত বিরোধ হোক বা আর্থিক কোনো বিরোধ হোক, সেটি কোনো না কোনোভাবে মেটানো সম্ভব। কিন্তু ইতিহাস বলে যে ধর্মীয় কোনো কারণে যদি জাতিগত বিভেদ তৈরি হয়, ধর্মীয় কোনো কারণে যদি সংঘাত তৈরি হয়, সেই সংঘাত খুব সহজে মেটার কোনো সুযোগ নেই। আমাদের ইতিহাস অন্তত তাই বলে। সেই কারণে এবছর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোহিঙ্গার যে ঢল নামতে শুরু করেছে। আমরা এখন পর্যন্ত যে খবর আমাদের কাছে আছে, অন্তত 3 থেকে 3.5 লাখ বা 4 লাখ, তারও বেশি হতে পারে, তারা একেবারেই মিয়ানমার সীমান্তে, বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নাফ নদী ঘেঁষা যে সীমান্তটি রয়েছে সেটিতে অবস্থান করছে। দেশ হিসেবে মিয়ানমারের সাথে যেমন যোগাযোগ রাখতে হচ্ছে, আন্তর্দেশীয় যোগাযোগ, পাশাপাশি যেহেতু আমাদের নতুন প্রতিবেশী হিসেবে এখন অবস্থান করছে আরাকান আর্মি, তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হচ্ছে, কারণ তাদেরকে ডিঙ্গি আমরা মিয়ানমার সাথে যোগাযোগ করতে পারবো না। এটি বিজিবি প্রধান অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী যেটি রয়েছে আমাদের, বিজিবি প্রধান স্পষ্ট করে বলেছেন। সুতরাং 2025-এ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। একটু করে যদি ভারত সীমান্তের কথা যোগ করতে চাই, আমাদের সবচেয়ে বড় সীমান্ত কিন্তু ভারতের, প্রায় 4,500 কিলোমিটার যে সীমান্ত আমাদের, তার মধ্যে 271 কিলোমিটার বাদ দিলে পুরো আর বাকি পুরোটাই ভারতের সঙ্গে। এখন যে ভারতের বেশ কিছু সীমান্তে, বিশেষ করে সিলেট এবং কুড়িগ্রাম, রৌমারী, তারপরে যদি বলি আমরা বাংলাবান্ধা অর্থাৎ পঞ্চগড়ের দিকে একটি সীমান্ত রয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আমি সর্বশেষ যেটি খবর নিয়েছি, এইসব বেশ কিছু সীমান্তে এর মধ্যে চাপা একটি উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এটি নিয়ে অতিমাত্রায় বা অনেক বেশি ধরনের প্রোপাগান্ডা বা যেসব অপবাদগুলো বা অপপ্রচার রয়েছে সেটি করার কারণে এই যে সীমান্ত কেন্দ্রের যে উত্তেজনা সেটি কিন্তু রয়ে গেছে। সুতরাং চ্যালেঞ্জ আমাদের দুটি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 2025 সালে, পাশাপাশি ছোট করে হলেও ভারতের সাথে যে আমাদের সীমান্ত যে বৈরিতা রয়েছে সেটি কিভাবে কমানো যায় বা সেটি কিভাবে একেবারেই শূন্য কোঠায় নিয়ে আসা যায়, সেটি একটি বড় চ্যালেঞ্জ। আমাদের যে বাহিনীটি রয়েছে, সীমান্তরক্ষী বাহিনীটি রয়েছে, সেটির সক্ষমতা নিয়ে অন্তত আমি প্রশ্ন তুলতে চাই না। কারণ এটি আগে শুধুমাত্র স্থলবাহিনী ছিল, তারপরে নৌপথে তার সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, তারপরে আকাশপথে সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে। এবং তাদের যে সরঞ্জাম যন্ত্রপাতি আমি খুব কাছ থেকে যেটি দেখেছি, আমাদের খুব একটা ঘাটতি মনে হয়। যদিও প্রযুক্তিগতভাবে এখনও সীমান্ত নিরাপত্তার জন্য যেসব প্রযুক্তি দরকার, সেই প্রযুক্তিগতভাবে এখনও কিছুটা ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণের জন্য সরকার চেষ্টা করছে। সীমান্তের সমস্যাটি হচ্ছে আসলে সরকারের নীতির একটি বিষয়। সীমান্তরক্ষী বাহিনী চাইলেই সীমান্তের প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা আছে তাদের সাথে চাইলেই যেন আচরণ করতে পারে না। এবং এটি আসলে স্বতঃসিদ্ধ যে বড় দেশ যারা থাকে সীমান্তে, বড় দেশের সীমান্তরক্ষী বাহিনী সবসময় একটু প্রতিবেশী দেশের সাথে একটু বৈরী আচরণ করবে, এটা স্বাভাবিক, এবং সেটি করে আসছে আমাদের সাথে, আমরা দেখেছি দিনের পর দিন। কিন্তু আমার দেশের সীমান্তরক্ষী বাহিনী আসলে কেমন ধরনের আচরণ করবে, তার ভূমিকাটা কী হবে, সেটি একেবারে নিয়ন্ত্রণ হয় আমার কেন্দ্র থেকে। আমার নির্বাহী বিভাগ, আমার পররাষ্ট্রনীতি এটি বা হচ্ছে আমাদের স্বরাষ্ট্রনীতি, তারা নিয়ন্ত্রণ করে আসলে আচরণটা কেমন হবে। একজন সৈনিকের সামনে যদি আমার দেশের যদি কোনো নাগরিককে অপহরণ করে নিয়ে যায়, যদি আমার রাষ্ট্র পলিসিতে এটি উল্লেখ না থাকে, এটি তাকে সেই ক্ষমতা দেওয়া না থাকে যে তুমি যে কোনোভাবে হোক আমার নাগরিককে বাঁচাতে হবে, তাহলে কিন্তু সে সুযোগটি দেখে যাবে, সে কিন্তু আসলে প্রতিদান বা প্রত্যুত্তর কিছু দিতে পারবে না। তো লালমনিরহাটেও এটি ঘটনা ঘটেছে, কিন্তু সেটি যদিও দুপক্ষ বসে আবার ঠিক করেছে। সীমান্তে এখন সবচেয়ে বড় জরুরি আমাদের যেটি, সেটা হচ্ছে যে ওয়াচ টাওয়ারগুলোকে শক্তিশালী করা। এবং আমাদের সীমান্তে বেশ কিছু অরক্ষিত জায়গা রয়েছে, 4.5 কিলোমিটারের মধ্যে প্রতিবেশী দেশগুলো তাদের প্রত্যেকটি ইঞ্চি জায়গাকে কাঁটাতার দিয়ে সুরক্ষিত করেছে। এবং সেখানে যে সীমান্ত পোস্ট যেগুলো রয়েছে, সীমান্ত পোস্টের যে আলোর যে ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বিশেষ করে রাত্রিকালীন যে নিরাপত্তার বিষয়টি তারা সর্বোচ্চটা চেষ্টা করেছে, শতভাগ তারা নিশ্চিত করেছে, ভারতীয় সীমান্ত বলে মিয়ানমার সীমান্ত বলে। কিন্তু আমাদের সমস্যা কী হচ্ছে, আমাদের প্রায় অর্ধেকের মতো জায়গা খালি, অর্থাৎ বর্ডারে এমন কোনো ইঞ্চি জায়গা খালি থাকবে না যেখানে একজন নাগরিক, একজন চোরা কারবারি, একজন অপরাধী চাইলেই বর্ডার অতিক্রম করতে পারবে। কারণ হচ্ছে যদি আপনি সুযুক্তি যতক্ষণ পর্যন্ত বন্ধ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত অন্তত আমি যতটুকু মনে করি বর্ডার অপরাধ বা সীমান্ত অপরাধ যদি বলা হয় সেটি বন্ধ করা খুব একটা সম্ভব না, খুব একটা কঠিন কাজ। সর্বশেষ ঘটনাগুলো দিয়ে যদি বলি যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেভাবে ভারতীয়
প্রান্ত থেকে জনগণ এসে বাংলাদেশে ঢুকে পড়েছিল এবং বিএসএফ যেভাবে টিয়ার শেল নিক্ষেপ করেছে সেটি নিকট অতীতে এই ধরনের ইতিহাস আমাদের আসলে চোখে পড়ে না। যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের সাথেও আমাদের কথা হচ্ছে, তারা যেটি বলছেন যে এই ধরনের এমন নজির আসলে কখনো নিকট অতীতে আমরা দেখি না। আমাদেরকে দেখতে হবে আসলে সমস্যার গোড়াটা কোথায়। স্বাধীনতার পরের কয়েক বছরের মধ্যে যে মুজিব ইন্দিরা চুক্তিটি হয়েছিল সেখানে আমাদের সীমান্ত ব্যবস্থাপনা যেটি রয়েছে সেটি নিয়ে স্পষ্ট করে বলা আছে। সেখানে একটি ক্লজে বলা ছিল এমন যে সীমান্তের 150 গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বা কোনো ধরনের বেড়া দেওয়া যাবে না। 2009 সালে যে চুক্তিটি হয়েছিল ভারতীয় এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকে, সেখানে বলা হয় এমন যে আগের যে চুক্তিটি ছিল 150 গজের মধ্যে কোনো ধরনের কাঁটাতারে বেড়া বা স্থাপনা নির্মাণ করা যাবে না, সেটিকে একেবারে এক ধরনের বশ্যতা স্বীকার করে বাংলাদেশ চুক্তি আরেকটি করেছিল, যেখানে বলা ছিল যে প্রয়োজনীয় ক্ষেত্রে 150 গজের ভেতরেও সীমানা প্রাচীর বা কাঁটাতারে বেড়া দেওয়া যাবে এবং স্থাপনা নির্মাণ করা যাবে। সেই যে সমস্যাটি শুরু হয়েছে, ভারত এখন যেখানে প্রয়োজন মনে করছে সেখানে তারা এসে 150 গজের ভিতরে আগের যে চুক্তি সেই চুক্তিটি লঙ্ঘন করে পরবর্তী চুক্তি অনুযায়ী তারা এই কাজটি করছে। 150 গজের ভিতরে সীমানা প্রাচীর বা কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছে, যেটি নিয়ে বাংলাদেশের সাথে এখন সাম্প্রতিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, দুটি বিষয় যদি একসঙ্গে বলি তাহলে আসলে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এবং নির্দিষ্ট দায়িত্ব দেওয়া রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি পরিচালনা করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি পরিচালনা করছেন, দুজনকে আসলে এই দুই মন্ত্রণালয়ের কাজ সবচেয়ে বেশি। কারণ পররাষ্ট্র নীতি আমাদের ঠিক করতে হবে, আমরা কার সাথে কীভাবে সম্পর্ক স্থাপন করব, কতটুকু করব কতটুকু করব না, সেটি যেমন দেখার বিষয় রয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আসলে কোন কোন জায়গায় ঘাটতি আছে, ঘাটতি আমরা ইতিমধ্যে ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছে, আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছে যে আমাদের কোথায় কোথায় আসলে ঘাটতি রয়েছে। যারা অভিজ্ঞ ছিল, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে যাদের গণবিপ্লবে যাদের ভূমিকা নেতিবাচক ছিল না, সেই ধরনের কিছু মানুষের সাথে পাশাপাশি নতুন কিছু কর্মকর্তার সাথে যোগ করে যদি একটি সেল করা যেত বা একটি সমন্বয় করা যেত, প্রত্যেকটি থানা যদি ঠিক থাকে তাহলে থানা ঠিক থাকলে জেলা ঠিক থাকবে, জেলা ঠিক থাকলে মহানগর ঠিক থাকবে, আর মহানগর ঠিক থাকলে রাজধানী ঠিক থাকবে, রাজধানী ঠিক থাকলে দেশ ঠিক থাকবে। এটি হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়। এখন যারা প্রতিবেশী হিসেবে আবির্ভূত হয়েছেন তাদের সাথে খুব স্ট্রংলি বলা উচিত যে আমরা আসলে কারো শত্রু নই, সেটি তোমাদের অভ্যন্তরীণ বিষয়, তোমরা কীভাবে মীমাংসা করবা সেটি একেবারে তোমাদের বিষয়। কিন্তু এটির নেতিবাচক প্রভাব যে দীর্ঘদিন আমাদের দেশে যদি পড়ে, সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলে যে একটি অস্থিরতা তৈরি হয় সেটি কীভাবে বন্ধ করা যায় সেটি দুই পক্ষের সাথে বসে ঠিক করা উচিত। দর্শক শুনছিলেন সীমান্ত নিরাপত্তা বা অভ্যন্তরীণ নিরাপত্তার কথা, যা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ, বিশেষজ্ঞ এবং সীমান্তরক্ষী বাহিনী সহ যে সংস্থাগুলো আছে সবাই। কিন্তু সমাজবিজ্ঞানীরাও এ নিয়ে চরম উদ্বিগ্ন। তারাই বা কী ভাবছেন, এমনকি এই উদ্বেগ কমানোর ক্ষেত্রে কি কি সমাধান আছে সেটাও জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। দর্শক, দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলাও শুনছিলেন আপনারা, তার সবশেষ পরিস্থিতি। কিন্তু এই উদ্বেগ কমাতে গেলে কি করতে হবে, কি ভাবছেন সমাজবিজ্ঞানীরা, সেটাই আমরা জানার চেষ্টা করব। আমরা যাচ্ছি একজন সমাজবিজ্ঞানীর কাছে, তিনি কি বলছেন শুনে আসি। 5ই আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে যে আমরা পরিবর্তনগুলো বা যে বাস্তবতাগুলো দেখছি, সেই বাস্তবতায় এটি তো খুব স্পষ্ট যে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়নি। বেশ কিছু ঘাটতি সেখানে আমরা লক্ষ্য করছি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর যে প্রেক্ষাপটে একেবারে 5ই আগস্টের অথবা গণঅভ্যুত্থানের যে চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করে যে নিজেদেরকে একটি সংশোধিত আকারে জনগণের সামনে উপস্থাপন করা, সেই জায়গাতেও যথেষ্ট ঘাটতি আছে। যে অঙ্গীকার, প্রতিশ্রুতি এবং যে বিশ্বাস বা চেতনাগুলো জড়িত, সেই জায়গাটি হচ্ছে যে আগে যেভাবে সমাজ, রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী চলতো, এই জায়গাতে একটা ভূমিকার পরিবর্তন আসবে, একটা সংশোধন আসবে, একটা সংস্কার আসবে। কিন্তু বিষয় হচ্ছে আমরা কিন্তু এখনও
অনেকের কথা কিংবা বক্তব্য কিংবা যে ধারণা ধারণ করছেন, যে ধরনের ভূমিকা গ্রহণ করছেন, সেটি ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রর সকল পর্যায়ের কথা বলছি, সেটি কারো কারো ক্ষেত্রে কিন্তু এই জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থানের চেতনা বা এই বিশ্বাসকে ধারণ করে যে হচ্ছে, এটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করছি না। যখনই কোনো বিপ্লব বলি বা অথবা গণঅভ্যুত্থান বলি, সেখানে যারা প্রাণ দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের যে বিশ্বাস কিংবা তাদের এই সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে যদি আমরা নিজেদের ভূমিকা এবং কাজের মধ্যে যদি পরিবর্তন আনতে না পারি, তাহলে এই ব্যাপারটা শুধু একটা ইতিহাসের পাতায় ঘটনা হিসাবেই থেকে যাবে। তো আমাদের দেশে যে কোনো অপরাধ প্রবণতার ক্ষেত্রে, বিশেষ করে চুরি, ছিনতাই, এই ধরনের ট্র্যাডিশনাল বা কনভেনশনাল ক্রাইমের ক্ষেত্রে একটা সমন্বয় করে বাস্তবে যা হচ্ছে, সাধারণ মানুষের যে বক্তব্য কিংবা যে ঘটনাগুলো গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে উঠে আসছে, সেটাও যেরকম একটা সোর্স হিসাবে কাজ করতে পারে বা সোর্স হিসাবে সেটাকে দেখা প্রয়োজন। পাশাপাশি পুলিশের কাছে যে অভিযোগগুলো বা রেকর্ডগুলো আছে, এটাকেও গুরুত্ব দিয়ে এর মধ্যে সমন্বয় করে আসলে ব্যবস্থাটা বা কি হচ্ছে সেটাকে বোঝার ক্ষেত্রগুলো তৈরি করতে হবে। অপরাধপ্রবণ ব্যক্তির দ্বারা বা অপরাধীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে তাকে উদ্ধার করা বা তার নিরাপত্তার প্রশ্নে যে আমাদের নাগরিকের যে দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসবেন, সেই চিত্রগুলো কিন্তু নাই। মনে হচ্ছে যে কেউ অপরাধের শিকার হচ্ছেন বা আক্রমণের শিকার হচ্ছেন, অন্যরা সেটা দাঁড়িয়ে দেখছেন বা কেউ ছবি তুলছেন বা ভিডিও করছেন, এটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে অথবা এটাকে সমাধান করতে চাচ্ছে। এই সমাধানের মধ্যে কিন্তু একটা যথেষ্ট ঘাটতি থেকে যাচ্ছে। তাদের এই ব্যাপারগুলোতে পরিবর্তন প্রয়োজন, মানে তাদের কিছু পরিবর্তিত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো যে তারা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে, বিশেষ করে 5ই আগস্টের পরে ঢাকার শহরে যাদেরকে একেবারে অন্যান্য বিভাগ বা জায়গা থেকে ঢাকাতে বদলি করেছেন, নতুন দায়িত্বে যারা এসেছেন, তাদের অনেকেই বর্তমান বাস্তবতা বা ঢাকার অপরাধ বাস্তবতা বুঝে উঠতে কিন্তু সময় লাগছে। এই যে যতটুকু সময় লাগছে, অপরাধীরা এটাকে অপরাধ করার সুযোগ মনে করছেন। এর সাথে যেটা যুক্ত হয়েছে যে বিশেষ করে আমাদের এই রাজনৈতিক বা ক্ষমতার পালাবদলের সাথে অপরাধীরও পরিবর্তন আমরা লক্ষ্য করি। বিশেষ করে যারা ক্ষমতা থেকে চলে যায়, তারা অনেকটা অপরাধের ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে যায় অথবা পিছনে থেকে কলকাঠি নাড়ে। আবার যারা মনে করে যে ক্ষমতায় আসবে বা আসতে পারে বা পরিস্থিতি তাদের অনুকূলে, তাদের মধ্যে একটি অংশ অপরাধের উপরে আস্থা রেখেই বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে নিজে আর্থিকভাবে কিংবা রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আমার যে সীমান্তে আমার যে নিরাপত্তার প্রশ্ন কিংবা সীমান্ত কেন্দ্রিক যে অস্থিরতা বা অপরাধ যে প্রবণতাগুলো ঘটছে, সেই জায়গাতে এই গণঅভ্যুত্থানের পরে একটা বড় ধরনের সংস্কার কিন্তু আমরা প্রত্যাশা করি। তার কিছু দৃষ্টান্ত কিন্তু আমরা লক্ষ্য করছি। কিন্তু এখনও কিন্তু সীমান্তে হত্যা আছে, কিন্তু আগের থেকে সেটি কিন্তু অনেক কম। এটা কিন্তু গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু এর সাথে আবার কিছু নতুন বাস্তবতা তৈরি হয়েছে যে রোহিঙ্গারা কিন্তু এখনও নানা কারণ দেখিয়ে, সেটা তার জীবনের নিরাপত্তার প্রশ্ন হোক, নানা কারণ দেখিয়ে তারা এখনও কিন্তু ঢুকে পড়ছে, প্রবেশ করছে বাংলাদেশে। এটি কিন্তু আমার ওই অঞ্চলের যে আমার নিরাপত্তা কিংবা আমার যারা নাগরিক, তাদের জীবনযাপনের উপরে এক ধরনের নিরাপত্তার প্রশ্নে বা আইন শৃঙ্খলার প্রশ্নে কিন্তু এক ধরনের নেতিবাচক ভূমিকা রাখছে বা একটা নেতিবাচক পরিস্থিতি বা অবস্থা তৈরি করছে। এবং ওই স্থানীয় নাগরিকের মধ্যে কিন্তু নানা ধরনের অস্থিরতা কিংবা অসন্তোষ আছে। দেশটি শুধু তাদের বা এই দেশ তাদের নয়, এটি আর ভাবার কোনো সুযোগ নেই। সবাইকে নিয়েই সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ন্যায্যতার প্রশ্নগুলোকে সমুন্নত রাখতে হবে। রাজনৈতিক ভিন্নতা, মতাদর্শগত ভিন্নতা সেটি আছে, সেটি থাকবে। এটি শুধু বাংলাদেশে না, সেটি প্রায় সকল দেশেই আছে। কিন্তু দেশের প্রশ্নে, সমাজ বিনির্মাণের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে, অপরাধমুক্ত সমাজ এবং দেশ বিনির্মাণের প্রশ্নে বা সৃষ্টি করার লক্ষ্যে সকলকে যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে প্রেক্ষাপট, রাজনৈতিক দলগুলো তারা সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতার পরিচয় দিবে, মুখে যা বলবে বাস্তবে তারা সেটাই করবে। এরকম একটা পরিস্থিতির যদি আমরা সৃষ্টি করতে পারি যে সবাই যার যার জায়গা থেকে স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছে, তখনই আসলে আমাদের পরিবর্তনগুলো কিংবা সামনে দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রগুলো অনেক সহজ হয়। গত পর্বে আমরা দেখিয়েছিলাম রাজধানী সহ সারা দেশে নতুন আতঙ্কের নাম ছিনতাই। গভীর রাত ও ভোরের ফাঁকা রাস্তায় বেশি বেপরোয়া এই চক্র একের পর এক মূল্যবান জিনিস যেমন ছিনিয়ে নিচ্ছে, তেমনি ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে প্রাণ যাচ্ছে মানুষের।
রাজধানীর উপকণ্ঠে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ গেছে নারায়ণগঞ্জের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। শুধু তাই নয়, দেশীয় অস্ত্র নিয়ে দিনে দুপুরে মহড়ায় উদ্বিগ্ন নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অন্যদিকে কিশোর গ্যাং সদস্যরা আবার বেশিরভাগই মাদকাসক্ত। আর এসব কর্মকাণ্ড যেন সিসি ক্যামেরায় ধরা না পড়ে, তাই প্রতিটি বাড়ির মালিককে অলিগলি থেকে সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আর কথা না শুনলে বাড়ি মালিকের কাছে আসছে প্রাণনাশের হুমকি। আইন শৃঙ্খলা বাহিনীর উপর দিন দিন সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলাটা খুবই উদ্বেগের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।